হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি গতকাল 27 জুন 2025 যখন সবাই আমরা রথযাত্রার আনন্দে উদ্বেলিত হয়ে আছি, রাজ্য সরকার সেই সময় সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছে। যে মডিফিকেশান অ্যাপ্লিকেশানের পাতার পর পাতা লিখেছে এবং সেখানে জাজমেন্টের পর জাজমেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে সুপ্রিম কোর্টের, অর্থাৎ এই 6 সপ্তাহের যে টেনিওর, এই 6 সপ্তাহে আমরা যেমন ডিএ পাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, তেমন স্টেট গভর্নমেন্ট এই 6 সপ্তাহ ধরে বিভিন্ন জাজমেন্টগুলো সংগ্রহ করেছে এবং জাজমেন্টগুলোকে বিভিন্ন জায়গায় লিখে অনেক যুক্তি দেখিয়েছে। তো সেই মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা পুরোটাকে পুঙ্খানুপুঙ্খ পড়ার পরে আমার মনে হয়েছে যে স্টেট গভর্নমেন্ট এখানে 12টা যুক্তি দেখিয়েছে। আমার মনে হয়েছে, তা বেশি থাকতে পারে, কিন্তু আমি যেহেতু এটাকে তন্ন করে পড়েছি, পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা লাইন বাই লাইন পড়েছি, আমার মনে হয়েছে যে স্টেট গভর্নমেন্ট 12টা যুক্তি দেখিয়েছে। আসুন এই ভিডিওর মধ্য দিয়ে আমরা রাজ্য সরকার কীভাবে সুচতুরভাবে, অর্থাৎ অত্যন্ত চালাকি, সুচারুভাবে জাগলারি অফ ওয়ার্ডস করে একটা কথাকে নানারকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যাতে সুপ্রিম কোর্ট বিভ্রান্ত হয়ে যায় এবং তাদের এইটাই মনে হয় যেটা স্টেট গভর্নমেন্ট বলতে চাচ্ছে। আসুন কীভাবে জাগলারি অফ ওয়ার্ডস করেছে। প্রথম পয়েন্টে বলছে যে ডিএ হচ্ছে একটা স্টেট গভর্নমেন্টের ডিসক্রিশনারি পাওয়ার, ক্যান নট বি ম্যাটার অফ কম্পালসান। অর্থাৎ একটা ডিএ হচ্ছে একটা স্টেট গভর্নমেন্টের দয়ার দান। ভাই আমরা মনে করলে দেব, আমরা না মনে করলে দেব না। তার প্রমাণ আমরা পেয়েছি 6th পে কমিশনে সম্মানীয় অভিরূপ সরকার মহোদয়ের রিপোর্টের ভিত্তিতে, যেটা 25 তারিখ প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু সরকারের তার তার নিজের এমপ্লয়ীদের প্রতি কীরকম মানসিকতা, কীরকম মনোভাব, তা আমরা ছত্রে বুঝতে পেরেছি। তো এটা ছিল প্রথম যুক্তি। 2 নম্বর যুক্তি বলছে এআইসিপিআই মেনে যদি ডিএ দিতে হয় তাহলে এমপ্লয়ারের ডিসক্রিশনারি পাওয়ার খর্ব হবে, তাহলে এমপ্লয়ারের যে ডিসক্রিশনারি পাওয়ার তা মান্যতা পাবে না। অর্থাৎ যখন আমরা অঙ্ক করি সেখানে কি আছে, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, বিন্যাস সমবায়, সেই বিন্যাস সমবায় সূত্র এনে এখানে কিন্তু সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করেছে। কী বলছে না, যেহেতু আগে বলেছে যে ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে, তা যদি এআইসিপিআই মেনে দিয়ে দিতে হয় তাহলে স্টেট গভর্নমেন্টের যিনি এমপ্লয়ার, তেনার যে ডিসক্রিশনারি পাওয়ার সেটা খর্ব হবে, সেটা করা যাবে না। তাই ডিএ দেওয়া ডিএ যে দিতেই হবে, এটা এমপ্লয়ারের ডিসক্রিশনারি পাওয়ার নির্ভর করে এবং সেটাকে এআইসিপিআই মেনে দিতেই হবে, এর কোনো মানে নেই। 3 নম্বর যুক্তি, সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়ালে রাজ্যকে যে বাড়াতে হবে তার কোনো মানে নেই। অর্থাৎ যে কথাটা বারবার এখানে জাগলারি অফ ওয়ার্ডস করে বলেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট চলে তার নিয়মে, রাজ্য চলে তার নিয়মে, সেন্ট্রাল বাড়ালেই যদি রাজ্য বাড়ায় তাহলে তা হবে অসাংবিধানিক এবং তা ফেডারেল স্ট্রাকচার বা যুক্ত পরিকাঠামোর উপর সেটা কিন্তু ভায়োলেশন হবে। অর্থাৎ এখানে কী লিখেছে, আনকনস্টিটিউশনাল অ্যান্ড ভায়োলেশন অফ দি ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় তা কিন্তু একটা ভায়োলেশন করা হবে, সেটা হবে অসাংবিধানিক। 4 নম্বর পয়েন্ট বলছে রাজ্যের নিয়ম আলাদা, কেন্দ্রের নিয়ম আলাদা। কেন্দ্রের নিয়ম মানলে রাজ্যের যে তার নিজস্ব নীতি নিতে পারবে না, রাজ্য তার নিজস্ব নীতি নিতে পারে, আর যদি কেন্দ্রের নিয়ম মানতে হয় তা রাজ্যের নীতি হরণ হবে, রাজ্যের নীতি হরণ করা হবে, যেটা কখনো করা যেতে পারে না। রাজ্যের নিজস্ব নীতি হরণ করার মতো অধিকার সেন্ট্রাল গভর্নমেন্টের নেই। এবার 5 নম্বর, ইনফ্লেশন। হ্যাঁ, মুদ্রাস্ফীতি হতে পারে, মুদ্রাস্ফীতি হলেই যে 100% তাকে রিকভারি করার জন্য ডিএ দিতে হবে সেটা কোনো মানে নেই। কারণ ইনফ্লেশন হলে 100% যদি ডিএ দিতে হয় তাহলে সেই স্টেট গভর্নমেন্টের যিনি এমপ্লয়ার তার ডিসক্রিশনারি পাওয়ার খর্ব করা হলো, তাই এটা করা যাবে না। 6 নম্বর পয়েন্টে বলছে রেকমেন্ডেশন স্টেট গভর্নমেন্ট মানতে পারে
নাও মানতে পারে। এখানে আমি একটু আপনাকে বলে রাখি, এই লাইনটা দেওয়ার কারণটা কি না, 2009-এর রোপাতে তৎকালীন বামফ্রন্ট সরকার একটা লাইন লিখে দিয়ে গেছিলো যে এআইসিপিআই মানে দিয়ে দিতে হবে 1982 সালকে 100 পয়েন্ট ধরে 100 বেসিস পয়েন্ট ধরে 536 ইন্ডেক্স করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দিতে হবে। তার ওই লাইনটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যথার কারণ, যন্ত্রণার কারণ। তাই এখানে লিখে দিয়েছে যে রেকমেন্ডেশান যে সরকার মানবে তার কোনো মানে নেই। সরকার এটাকে হোললি অ্যাকসেপ্ট পুরো গ্রহণ করতে পারে, হোললি রিজেক্ট পুরো বাতিল করতে পারে, পার্টলি অ্যাকসেপ্ট মানে আংশিক গ্রহণ করতে পারে, পার্টলি রিজেক্ট মানে আংশিক বর্জন করতে পারে। তাই এই অনুযায়ী দিয়ে দিতে হবে, তার কোনো মানে নেই। 7 নম্বর পয়েন্টে বলছে এআইসিপিআই মেনে আমরা এআইসিপিআই মানতে পারি, অর্থাৎ এআইসিপিআই মানে প্রথমে বলছে মানতে পারবো না। এবার 7 নম্বর পয়েন্টে যেটা আমি বানিয়েছি যে লিস্টটা, সেই মানে ওখান থেকে প্রত্যেকটা লাইন খুঁজে খুঁজে এখানে স্টেট গভর্নমেন্ট বলেছে যে হ্যাঁ এআইসিপিআই মানতে পারি, এআইসিপিআই মানে আমি দিয়ে দিতে পারি, তবে কেন্দ্রীয় হারে যে দিয়ে দিতে হবে তার কোনো মানে নেই। ভাই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আমার মনে হয়েছে যে এরকম, কিন্তু কেন্দ্র তারা যদি বেশি বাড়িয়ে দেয় কেন্দ্রের মতো দিতে হবে এর কোনো মানে নেই, এবং কেন্দ্রের হারে দিয়ে দেওয়া মানেই ডিসক্রিশনারি পাওয়ার খর্ব হলো। এবার 8 নম্বর পয়েন্টে বলছে দিয়ে যে আমরা দেব আমাদের বাজেটারি অ্যালোকেশান 2025-26 আমরা যে বাজেট করেছি সে বাজেটে তো আমরা এই টাকাটা এনলিস্ট করিনি। তা যেহেতু এনলিস্ট করিনি তা সে টাকাটা কোথা থেকে আসবে? এটা তো হবে না, কারণ আমাদের একটা বাজেটারি অ্যালোকেশান আছে। সেই বাজেটারি অ্যালোকেশানের মধ্যে তো এই ডিএ 25% টাকাটা অ্যালোকেশান করা নেই। তাহলে অ্যালোকেশান হলে কীভাবে করব? তাই এটা নাল অ্যান্ড ভয়েড কোনোভাবে দেওয়া যেতে পারে না। ভাবুন, সুপ্রিম কোর্ট যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তার কাছে এরকম কথাগুলো বলছে। 9 নম্বর কি বলছে, হ্যাঁ যদি আমরা দিয়ে দিই, আমরা যদি মানলাম যে আমরা দিয়ে দিতে হবে, তাহলে রেইজ অ্যাডিশনাল বরোয়িং, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে অতিরিক্ত লোন আমাদের দিতে হবে, এবং এই দিয়ে দেওয়ার জন্যই দিতে হবে, এবং তার জন্য ফিসকাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ ভাই দায়িত্ব কর্তব্য এটা মেনে, মানে এই যে নাম হচ্ছে ফিসকাল রেসপন্সিবিলিটি, একটা অর্থনৈতিক টার্ম, এই ফিসকাল রেসপন্সিবিলিটি নিয়ে এটা একটা রেইজ অ্যাডিশনাল বরোয়িং এটাকে করতে হবে, অর্থাৎ অতিরিক্ত লোন আমাদের দিতে হবে, এবং যেটা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এগুলোকে হিসাব করতে আমাদের 1 বছরের সময় যাবে, মিনিমাম 6 মাস তো লাগবেই। 10 নম্বর পয়েন্টে বলছে সেভারাল ফিনান্সিয়াল বেনিফিটস, আমরা স্টেট গভর্নমেন্টকে অনেক বেনিফিট দিই, এলটিসি আর্লি, যদিও সবাই পায় না, তাহলেও সেখানে সরকার একটা বিশাল বড় ফিরিস্তি দিয়েছে, আমরা এই দেই ওই দেই সেই দেই সেই দেই ওই দেই এই দেই, তাই আমরা দিয়ে না দিলেও আমরা অন্য কিছু দিয়ে আমরা পুষিয়ে দিই। এবার 11 নম্বর পয়েন্টে বলছে আমাদের এই যদি সুপ্রিম কোর্টের মনে হয় যে হ্যাঁ আমরা দিয়ে দিতে চাচ্ছি না, তাহলে সুপ্রিম কোর্ট আমাদের ওই মানে 25% দিয়ে টাকাটা সুপ্রিম কোর্ট তার নিজের ফান্ডে রাখতে পারে, অর্থাৎ আমরা কোনো গভর্নমেন্ট এমপ্লয়িকে দেবো না। কিন্তু যদি সুপ্রিম কোর্ট মনে রাখে, যদি বলে যে ধাই এই টাকাটা তো আমাকে দিতে হবে, তাহলে অ্যারেঞ্জিং দি নেসেসারি ফান্ডস 25% দিয়ে আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখবো। অর্থাৎ সে হয় না, সেই মানে বাচ্চাবেলা যখন আমরা খেলতাম যে রাম সার মধ্যে বেড হয়েছে, যদিও সে বলে ঠিক আছে তুই আমাকে 10 টাকা দে, তুই আমাকে 10 টাকা দে, তেমনি সুপ্রিম কোর্টের কাছে এই টাকাটাকে রাখা হবে। কেন রাখা হবে তার যুক্তি দেখুন, একটা মারাত্মক যুক্তি দিয়েছে 12 নম্বর পয়েন্টে। কী বলছে না, যদি কোনো কারণে এরপরে রাজ্য জয়ী হয় এই ডিএ মামলাতে, তাহলে যদি একবার আমরা দিয়ে দিই তা সেই টাকা আমরা উদ্ধার করতে পারবো না। তাই এই মানে যে টাকাটা, সে টাকাটা আমরা মানে কি সুপ্রিম কোর্টের নিজস্ব ফান্ডে রাখছি, আমরা কোনো গভর্নমেন্ট এমপ্লয়িকে দেবো না। তার মানে বুঝতে পারলাম যে স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব এমপ্লয়ীদের প্রতি তাদের যে মানসিকতা, ছত্রে ছত্রে যে কথাগুলো লিখেছে, সেগুলো কিন্তু একটা মানে অমানবিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। বিভিন্ন রাজ্য তাদের যদি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িকে তারা দিতে পারে, সেখানে আমাদের স্টেট গভর্নমেন্ট, আমরা সেই 2022 সাল থেকে সুপ্রিম কোর্টে ঝুলে আছি, তার আগেও ট্রাইব্যুনাল, হাইকোর্ট, অমুক তমুক তমুক অমুক, তারপরেও কিন্তু এত ঘটনার পরেও কিন্তু স্টেট গভর্নমেন্ট পুরো পরিষ্কার করে বলছে যে একটা ডিসক্রিশনারি পাওয়ার, অর্থাৎ ভাই স্বেচ্ছাধীন আইন, আমি মনে করলে দিয়ে দেবো, না মনে করলে দিয়ে দেবো না, একেবারে পুরো দয়ার দান হিসেবে এটাকে ডাইরেক্ট না বলে
দয়ার দান হিসেবেই মেনশান করেছি। তো ফ্রেন্ডস, এর পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কী করে তা আমাদের দেখার বিষয়বস্তু। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।